ভাবতে ভাবতে ঘরটা হঠাৎ করে যেন গোমট হয়ে উঠল। নিঃসঙ্গতা চেপে ধরল মেঘকে। সে কি ভুল শুনেছে, নাকি আসলেই বিকেলে তার জন্য কেউ আসবে? তার বাবা কি সত্যিই তাকে অন্য ছেলের সামনে বসিয়ে দেবে? কিন্তু কিভাবে? সে তো সে তো শ্রাবণীর বউ। তার হৃদয়ের গহীনে যেন এক সুনামি ধেয়ে আসে, অথচ বাইরে থেকে সে স্থির থাকার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু পারছে কি? না, পারছে না। বুকের ভেতর শূন্যতা জমাট বেঁধেছে, ভয় দানা বেঁধেছে, অস্থিরতা তাকে নিঃশেষ করে ফেলেছে। তার বাবা, তার নিজের বাবা কি করে এমনটা করতে পারেন? কিভাবে নিজের মেয়েকে এভাবে অন্য এক পুরুষের সামনে বসিয়ে দিতে পারেন? তিনি কি জানেন না মেঘ কার? এক মুহূর্তের জন্য শ্বাস বন্ধ হয়ে আসলো মেঘের। হ্যাঁ, সে তো শ্রাবণের স্ত্রী। তবে কেন তাকে অন্য কারোর জন্য সাজানো হচ্ছে? কেন তার অস্তিত্ব এতটাই মূল্যহীন হয়ে গেল তার বাবার কাছে? মেঘের বুক ফেটে কান্না বেরিয়ে এলো। নরম আঙ্গুলগুলো মুখের উপর চেপে ধরলেও যেন শব্দ বের না হয়। কিন্তু তবুও কান্নার বাষ্প ঠেকানো বড্ড দায় হয়ে পড়েছে। চোখের কোণ বেয়ে নীরবে ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ছে। শরীর কাঁপছে। মনে হচ্ছে এই মুহূর্তেই সব কিছু শেষ হয়ে যাবে। তার পরিচয়, তার আত্মসম্মান, সব কিছু যেন ছিঁড়ে ফেটে যাচ্ছে। কান্না আটকে রাখার অনেক চেষ্টা করতে লাগলো মেঘ, কিন্তু পারল না। কাঁপা কাঁপা হাতে মুখ চেপে সে বিছানার কিনারে বসে পড়ল। সমস্ত শরীর যেন কাঁপছে। চোখের সামনে ধীরে ধীরে সব কিছু ঘোলা হয়ে আসে। শ্রাবণকে যতই অস্বীকার করুক সে, কিন্তু কখনোই শ্রাবণের জায়গা অন্য কাউকে বসানোর কথা কল্পনাও আনেনি। এখন কি করবে সে? বাবাকে কিছু বলবে? কিন্তু কি বলবে? বলবে সে কারোর সামনে যেতে চায় না, নিজের চেহারা, নিজের সৌন্দর্য কখনো অন্য কারোর সামনে প্রদর্শন করতে চায় না। কিন্তু কিভাবে বলবে? সে তো শ্রাবণকে স্বামী হিসেবে মানেই না। এসব চিন্তা ভাবনার মাঝে শ্রাবণের মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। 5 দিন ধরে সে যাকে এড়িয়ে চলছিল, সেই মানুষটাকেই আজ সবচেয়ে বেশি প্রয়োজন তার। কিন্তু শ্রাবণ, সে জানলে কিছু করবে না? অবশ্যই করবে। যদি অনাকাঙ্ক্ষিত কিছু করে বসে সকলের সামনে, তখন কি হবে? তার বাবা তো তাকে আরও বেশি ঘৃণা করতে শুরু করবে। ভেবেই বুকটা আরও শক্ত করে জড়িয়ে ধরল মেঘ। কান্নার শব্দ বাইরে যাক সে তো চায় না। কান্নার মধ্যে মেঘ অনুভব করল তার সারা শরীর একেবারে শিথিল হয়ে আসে। সেই মুহূর্তে হঠাৎই দরজার দিকে একটা ধ্বনি এলো, আর তারপর সজাগ হয়ে উঠল মেঘ। রাহেলা বেগম ধীর পায়ে মেঘের ঘরটায় প্রবেশ করলেন। তার চোখে নিদারুণ ক্লান্তি, কিন্তু সঙ্গেই এক অদৃশ্য শক্তি যেন ছড়িয়ে পড়েছে তার সমস্ত অঙ্গে। এক মুহূর্তের জন্য মেঘের দিকে তাকালেন রাহেলা বেগম। মেঘের চোখের কোণা থেকে ঝরে পড়া জল, মুখে অজানা শূন্যতা দেখে তার হৃদয় ক্ষতবিক্ষত হয়ে উঠল। মেঘ কিছু না বলেই ছুটে গিয়ে মায়ের বুকে মুখ গুজে দিল। কান্না, দীর্ঘদিনের চাপের সঞ্চিত সমস্ত বেদনা মায়ের অঙ্গে ঢেলে দিল সে। রাহেলা বেগম একে হাতে জড়িয়ে ধরে তাকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু তার চোখের কোণেও জল জমতে লাগলো। নিজের কষ্ট লুকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করতে লাগলেন তিনি। কাঁদিস না মা। বাবা কেন এমন করছে মা? সব জেনে শুনেও কেন এমন করছে বলো না। মেঘের মুখটা আলতো হাতে ধরে নিজের দিকে ফেরালেন রাহেলা বেগম। এরপর মেঘের উদ্দেশ্যে বলে উঠলেন, তুই কি শ্রাবণকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছিস কখনো? মেঘ ফেল ফেল করে নিঃশব্দে তাকিয়ে রইল মায়ের দিকে। মেঘকে এমনভাবে তাকাতে দেখে রাহেলা বেগম আবারও বলে উঠলেন, তুই কি অতীতের সবকিছু মেনে নিয়ে শ্রাবণকে মেনে নিয়েছিস? না, তাহলে কেন এত কষ্ট হচ্ছে তোর? তুই তো তাকে মেনে নিবি না, তাহলে তোর বাবা যা করছে সেটাই মেনে নি। আর তো কিছু করার নেই। মেঘ ধীরে ধীরে রাহেলা বেগমের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তার চোখের জল শুকিয়ে এসেছে, কিন্তু বুকের ভেতরে কষ্টটা যেন আরো ভারী হয়ে বসেছে। মায়ের কথাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছে। তুই কি অতীতের সবকিছু মেনে নিয়ে শ্রাবণকে মেনে নিয়েছিস? সে কি সত্যি কখনো শ্রাবণকে স্বামী হিসেবে মেনে নেয়নি? না, সে তো চায়নি। কিন্তু তবুও কেন এত কষ্ট হচ্ছে? কেন মনে হচ্ছে সবকিছু শেষ হয়ে যাচ্ছে? রাহেলা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। মেঘের এমন বিমর্ষ চেহারা দেখে তারও বুকটা চিনচিন করে উঠছে, কিন্তু তিনি জানেন সব অনুভূতি মুখ ফুটিয়ে বলা যায় না। কিছুই বুঝতে পারছিস না, তাই না? মেঘ ধীরে ধীরে মাথা তুলে তার মায়ের দিকে তাকালো, ফিসফিস স্বরে বলে উঠল, কি বুঝবো মা? রাহেলা বেগম শান্ত কণ্ঠে বললেন, যাকে ভালোবাসি না তার জন্য কষ্ট হওয়ার কথা না। তোর বাবা যা করেছে মেনে নে। বলেই আর এক মুহূর্ত অপেক্ষা করল না রাহেলা বেগম, দ্রুত চলে গেলেন সেখান থেকে। ধপ করে আবারও মেঝেতে বসে পড়ল মেঘ।
আকাশ কুসুম চিন্তা ভাবনা করে অবশেষে নিজেকে প্রস্তুত করতে লাগলো তার বাবার কথা অনুযায়ী। আর যাই হোক, শ্রাবণ তার কেউ না, বারবার মনটাকে এটাই বোঝাতে লাগলো। নীলচে সন্ধ্যার আলো জানালা দিয়ে ঘরে প্রবেশ করছে। আবছা মেঘেরা পশ্চিম আকাশে রং বদলাচ্ছে, মনে হচ্ছে কেউ জল রঙের তুলিতে নরম ছোঁয়া দিচ্ছে। মেঘ নিঃশব্দে আয়নার সামনে দাঁড়িয়ে আছে, তার হাতে গোলাপি শাড়ির আঁচল ধরে রাখা, আর চোখে মুখে একরাশ খেয়ালহীনতা। সন্ধ্যার আমেজ ছুঁয়ে যাচ্ছে তার স্নিগ্ধ রূপকে, কিন্তু তার ভেতরে ঢেউ খেলে যাচ্ছে এক গভীর অশান্তি। আয়নায় প্রতিফলিত চেহারার দিকে তাকিয়ে তার মনে হলো এই শাড়ি, এই গহনা, এই সাজ কিছুই তার নয়। মনে হচ্ছে সব কিছুই অচেনা, অজানা কেউ তাকে অন্য কারো ছাঁচে ঠেলে দিয়েছে। চোখের কোণে কিছুটা ক্লান্তির রেখা, কিন্তু তবুও ঠোঁটের কোণে এক চাপা শক্তি। নিজের মনের বিরুদ্ধে গিয়েও নিজেকে গুছিয়ে নেয়ার এক আপ্রাণ চেষ্টা। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মেঘের বুক চিরে। আজ তার মন অকারণেই ভারী লাগছে, হয়তো ক্লান্তি, নয়তো অভিমান, অথবা হয়তো কেউ একজন অবচেতনেই তার অনুভূতিগুলো দখল করে বসে আছে। মেঘ ধীর পায়ে ড্রেসিং টেবিলের সামনে বসে কানের দুল খুঁজছিল। তার আঙুলগুলি নরম ছোঁয়ায় গয়নাগুলো সরিয়ে আনছিল, কিন্তু মন অন্য কোথাও হারিয়ে যাচ্ছে তার। গোলাপি শাড়ির চিকচিকে আঁচল একপাশে বয়ে পড়ছে, চুল এলোমেলোভাবে তার কাঁধে নেমে আছে। তার চোখের গভীরে এক অদ্ভুত নীরবতা। পাশের জানালা দিয়ে হালকা বাতাস বইছে, পর্দাগুলো দুলছে ধীর লয়ে তাল নিয়ে। সেই বাতাসের সঙ্গে মেঘের শাড়ির নরম ভাঁজগুলো একটু কেঁপে উঠল। কেঁপে উঠতেই মেঘের চোখ সেদিকে চলে গেল। কতবার ভেবেছে শ্রাবণের সাথে এই সম্পর্ক থেকে নিজেকে দূরে রাখবে, কিন্তু কেন যেন পারেনি। তার চোখের সামনে হঠাৎই শ্রাবণের প্রতিচ্ছবি ভেসে উঠল। কঠোর মুখাবয়ব, গম্ভীর চোখ দুটি, যেখানে সব সময় খেলা করে তাকে খুঁজে ফেলার এক প্রাণোচ্ছ চেষ্টা। কখনো শাসন, কখনো অধিকার, কখনো বা নরম চোখের ভাষা, যা সে বোঝার চেষ্টা করেও বুঝতে চায়নি কখনো। মেঘ আবার নিজের দিকে তাকালো। আজ সে কেন এত অস্থির? এভাবে নিজেকে গুছিয়ে সাজাতে তার তো অভ্যেস নেই। এক মুহূর্তের জন্য তার সব ছেড়ে দিতে ইচ্ছে করছে, আরেক মুহূর্তে মনে হলো এই সাজের পেছনে এক অনাহুত অপেক্ষা লুকিয়ে আছে। তারপর সে একবার আয়নার সামনে চুল ঠিক করল, কপালে ছোট্ট টিপ পড়ল, তারপর হাতে একটা চুড়ি পরে উঠে দাঁড়ালো। মাত্রই বাহিরে থেকে বাসায় ফিরেছে শ্রাবণ। দরজার কাছে এসে থামতেই বাইরে থেকে এক ঝলক ভেতরের দৃশ্য দেখে তার ভ্রু সামান্য কুঁচকে উঠল। বসার ঘরে বেশ কয়েকজন অচেনা মানুষ বসে আছে, তাদের মুখে সৌজন্যের হাসি, পরিপাটি পোশাক, আর চায়ের ট্রের ধোয়া ওঠা কাপের পাশে কিছু চেনা অচেনা আলোচনা। শ্রাবণের চোখজোড়া মুহূর্তেই চারপাশ পরখ করে নিল। পাত্রপক্ষ কার জন্য সবটা বুঝতে তার এক মুহূর্তও লাগেনি। ঠোঁটের কোণে এক তীর্যক হাসি ফুটল শ্রাবণের, তবে সেটা বেশিক্ষণ থাকলো না। সকলের পাশে ফয়েজ আহমেদকে দেখেই তার ভেতরটা কোথাও তীব্র অস্বস্তিতে মোচড় দিয়ে উঠল। আর কিছু বুঝতে বাকি নেই তার। চোখ মুখ শক্ত করে ঘরে প্রবেশ করল শ্রাবণ। সকলের সামনে যেতেই কিছু পরিচিত মুখ তার দিকে ফিরল। কেউ হয়তো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে সে কিছুটা পিছিয়ে এলো, যেন এক মুহূর্ত আর এই পরিবেশে দাঁড়াতে ইচ্ছে করছে না তার। লম্বা লম্বা পা ফেলে দ্রুত এগিয়ে গেল সিঁড়ির দিকে। বসার ঘরের কোলাহল পেছনে ফেলে সে সোজা উপরে চলে গেল। উদ্দেশ্য মেঘের ঘর। দরজার কপাট হঠাৎ করে ধাক্কা খেয়ে খুলে যেতেই মেঘ চমকে সেদিকে তাকালো। হঠাৎ করে প্রবল বাতাসের মতো শ্রাবণ এসে দাঁড়ালো একেবারে মেঘের সামনে। আচমকা শ্রাবণের এমন আচরণে কিছুই বোধগম্য হলো না মেঘের। কিছুটা ভয়, কিছুটা জড়তা, আর কোথাও যেন লুকিয়ে থাকা একরাশ অভিমান, সব মিলিয়ে মেঘ কেমন স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। 5 দিন, পুরো 5 দিন ধরে তারা মুখোমুখি হয়নি, একটাও কথা হয়নি, অথচ আজ এই পরিস্থিতিতে এমনভাবে। শ্রাবণের গভীর দৃষ্টি নিবদ্ধ হলেও মেঘের দিকে। মেঘের গোলাপি শাড়ির আঁচল সামান্য পিছলে কাঁধের কাছাকাছি নেমে এসেছে। স্নিগ্ধ অথচ ক্লান্ত মুখখানি এক আশ্চর্য অন্যমনস্কতায় ঘেরা। মেঘ নিজের অজান্তেই এক পা পিছিয়ে এলো। নিঃশ্বাসের স্বর অস্পষ্ট কেঁপে উঠল। তার মনে হলো শ্রাবণের চোখের ভাষা আজ বুঝতে পারছে না সে। কি আছে শ্রাবণের এই চোখে? রাগ, অভিমান, অধিকার, নাকি অন্য কিছু? কিন্তু শ্রাবণ কোনো কথা বলল না, শুধু তাকিয়ে রইল মেঘের দিকে, এমনভাবে যেন এই 5 দিনের নীরবতা এক নিমেষে প্রতিধ্বনিত হচ্ছে তার সামনে। মেঘকে এমন সাজে দেখে শ্রাবণের চোখে এক মুহূর্তেই ঝড় নেমে এলো। এতক্ষণ সে কিছুটাও সংযত ছিল, কিন্তু এখন আর পারল না।
তার দৃষ্টি কঠিন হতে লাগলো, জল শক্ত হয়ে এলো। তুই? বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তের মতো ধরা গলায় বলে উঠল শ্রাবণ। মেঘ শ্বাস আটকে দাঁড়িয়ে রইল, একটু নড়ল না। এই 5 দিন ধরে যে নীরব দেয়াল সে দুজনের মাঝে তুলে রেখেছিল, আজ যেন শ্রাবণ সেই দেয়াল ভেঙে গুড়িয়ে দিচ্ছে। তুই কি ভাবিস বলতো? তুই যা খুশি করবি আর আমি চুপচাপ দাঁড়িয়ে দেখব? একরাশ তীব্রতা, অভিমান আর তিক্ততা মিশিয়ে কথাগুলো বলে উঠল শ্রাবণ। সন্তর্পণে চোখ নামিয়ে নিল মেঘ, কিন্তু নিজের ভেতরে একটা কাঁপুনি স্পষ্ট টের পেল সে। শ্রাবণ আরও এক ধাপ এগিয়ে এসে মেঘের মুখোমুখি দাঁড়ালো। চুপ করে থাকিস না, উত্তর দে পাখি। ঠোঁটজোড়া শক্ত করে কামড়ে ধরল মেঘ। এই মানুষটাকে সে এতভাবে বুঝতে চেয়েছে, কতভাবে দূরে সরিয়ে রাখতে চেয়েছে, কিন্তু আজ এই প্রচণ্ড রাগের মধ্যেও কোথাও যেন একটা বড্ড চেনা মায়া লুকিয়ে আছে। কি বলবে এখন মেঘ? কিছু বলার আছে কি তার? বিরক্তিতে নিজের আঙ্গুল কপালের উপর দিয়ে চুলের মাঝে টেনে দিল শ্রাবণ, তারপর চাপা গলায় বলে উঠল, কিছু বলবি নাকি আমি সবকিছু নিজের মতো করে বুঝে নেব? মেঘ এবার মুখ তুলে তাকালো শ্রাবণের দিকে। তার চোখ জলে ভিজে উঠেছে কিনা সে নিজেও জানে না। শ্রাবণের দৃষ্টি এক মুহূর্তের জন্য স্থির হলো মেঘের ওপর। গোলাপি শাড়ির সৌন্দর্যে মেঘকে আজ একটু বেশি মায়াবী আর একটু বেশি দূরের মনে হচ্ছে তার কাছে, কিন্তু সেই দূরত্বই যেন শ্রাবণের সমস্ত ধৈর্য পুড়িয়ে দিচ্ছিল। তার ভেতরটা জ্বলে উঠল রাগে, যন্ত্রণায় আর এক দুর্বার অধিকার বোধে। এক ঝটকায় মেঘের কবজি চেপে ধরল শ্রাবণ, হিসিয়ে বলে উঠল, কার জন্য সেজেছিস এমন? শ্রাবণের কণ্ঠ থমথমে, তাতে চাপা এক দাবানল জ্বলছে, যা সহ্য হলো না মেঘের। মেঘ ছটফট করে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। শ্রাবণ আরেক ধাপ কাছে এগিয়ে এলো। তুই অন্য কারোর জন্য সাজতে পারিস না ফুল, কিছুতেই না। চিৎকার দিয়ে কথাটি বলে উঠল শ্রাবণ। শ্রাবণের চিৎকারে কম্পন দিয়ে উঠল মেঘের সারা শরীর। মেঘের মুখের দিকে তাকিয়ে প্রচণ্ড ক্রোধ নিয়ে এক ঝটকায় মেঘের ঠোঁটে থাকা লিপস্টিক মুছে দিল শ্রাবণ। মেঘের অস্তিত্বে নিজের দাগ ছাড়া অন্য কারো ছায়াও সহ্য করতে পারবে না সে। মেঘ শ্বাসরোধ করে তাকিয়ে রইল শ্রাবণের দিকে, চোখে অপার বিস্ময়, অপমান, আবার কোথাও এক অদ্ভুত সাড়া। শ্রাবণ এবার শক্ত হাতে মেঘের চোয়াল চেপে ধরল। কিছুটা ব্যথা পেয়ে নরম আর্তনাদ করে উঠল মেঘ। মেঘের দিকে আরও কিছুটা ঝুঁকে গিয়ে দাঁতের দাঁত চেপে শ্রাবণ বলে উঠল, আমার থেকে দূরে থাকার শখ তোর, তাই না? থাক দূরে, কোনো সমস্যা নেই, কিন্তু তোর গায়ে অন্য কারো নজর পড়বে সেটা আমি কিছুতেই সহ্য করব না। এবার শ্রাবণকে ধাক্কা দিয়ে সরে আসার চেষ্টা করল মেঘ, কিন্তু তার আগেই শ্রাবণ মেঘের শাড়ির আঁচল চেপে ধরে ক্ষিপ্তভাবে এক টান দিল। তোর এই সাজ তো শুধু আমার জন্য হওয়ার কথা ছিল, তাই না? মেঘের শরীর এবার তীব্র অপমানে জ্বলে উঠল। এক হাতে শাড়ি চেপে ধরে বিক্ষিপ্ত কণ্ঠে মেঘ বলে উঠল, তুমি কে আমাকে আটকানোর? মেঘের কথায় তিক্ত হাসল শ্রাবণ, চোখ দুটি দপদপ করে জ্বলছে তার আগুনের শিখার মতো। আমি কে? আমি সেই মানুষ যার নাম তোর সাথে জুড়ে দেয়া হয়েছিল চিরদিনের জন্য, ভুলে গেলি? ধীরে ধীরে শ্রাবণের দৃষ্টি অন্ধকার হয়ে উঠছে। রাগ, যন্ত্রণা আর অধিকারবোধের এক গভীর স্রোতে শ্রাবণ যেন তলিয়ে যাচ্ছে। এক মুহূর্তের জন্য চোখ সরাচ্ছে না মেঘের মুখ থেকে। মনে হচ্ছে কিছু যাচাই করে নিচ্ছে নিজের ভেতরে। তারপর হঠাৎ করেই কোনো পূর্ব সতর্কতা ছাড়াই শ্রাবণ মেঘের একেবারে নিকটে ঝুঁকে এলো। মুহূর্তের জন্য মেঘের নিঃশ্বাস আটকে গেল। শ্রাবণের উষ্ণ ঠোঁট যখন তার ঠোঁট ছুঁয়ে গেল, তখনই তার শরীর শীতল হয়ে এলো আতঙ্কে। আবার কোথাও যেন এক অজানা অনুভূতি স্রোত বয়ে গেল মনের ভেতরে। শ্রাবণকে ধাক্কা দেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু শ্রাবণের শক্ত বাঁধনই নিজেকে তার প্রচণ্ড অসহায় মনে হতে লাগলো। মেঘকে ছেড়ে দিয়ে এক ছটকায় মেঘের শাড়ির আঁচল খুলে নিল শ্রাবণ। মেঘের এই সাজ অন্য কারো চোখে পড়ার আগেই তা মুছে ফেলতে চায় সে। মেঘ ধরা গলায় ফিস করে উঠল, শ্রাবণ ভাই থামো প্লিজ। কিন্তু মেঘের কোনো কথাই শুনতে পাচ্ছে না শ্রাবণ। গভীর এক প্রতিশোধ স্পৃহা আর দাবির মোহে পড়ে মুহূর্তেই মেঘকে কাঠের সঙ্গে বেঁধে ফেলল শ্রাবণ। শাড়ির এক অংশ মেঘের হাতের চারিপাশে শক্ত করে জড়িয়ে নিল, যাতে কিছুতেই মেঘ পালিয়ে যেতে না পারে। মেঘকে বেঁধে নিয়ে এক মুহূর্ত চুপ করে মেঘের চোখের দিকে তাকালো শ্রাবণ। সে কি ভয়ানক চাহনি, কঠিন, তীব্র, হিংস্রতায় ভরা। এরপর শ্রাবণের কণ্ঠস্বর নেমে এলো একেবারে নিচুতে, যেন মেঘের কানে কানে কথা বলছে সে। অন্য কেউ শুনে গেলেই বিপদ। তুই শুধুই আমার জান, এটা তুই কিছুতেই ভুলে যেতে পারবি না, কেউ ভুলিয়ে দিতেও পারবে না।
তুই ভুলতে চাইলেও পারবি না, কখনো না। বলতে বলতে নিচু হয়ে মেঘের গলার কাছে নেমে এলো শ্রাবণ। আলতো ঠোঁট ছোঁয়াতে লাগলো মেঘের গ্রীবায়। শ্বাস বন্ধ হয়ে এলো মেঘের। শরীর শিউরে উঠল এক অন্য অনুভূতিতে। একদিকে ভয়, অন্যদিকে এক অজানা অনুভূতি মনের গভীরে দোলা দিয়ে গেল তার। মেঘ ছটফট করতে লাগলো, তবুও নিজেকে কঠিন রাখার আপ্রাণ চেষ্টায় ভেতর থেকে কিছু শব্দ বের করতে লাগলো। এভাবে তুমি আমাকে বেঁধে রাখতে পারো না শ্রাবণ ভাই। আমি তোমাকে মেনে নিইনি, কখনো নিব না। ভুলে গেলে তোমার অতীত? মনে নেই কতটা জঘন্য মানুষ তুমি? আবার মনে করিয়ে দিব সেসব? মেঘের কথায় তার দিকে চোখ তুলে তাকালো শ্রাবণ। কিঞ্চিত হাসল সে, ব্যঙ্গাত্মক হাসি। চোখে মুখে তার খেলা করছে সে চিরচেনা কঠোর দখলদারিত্ব। এবার মেঘের নিকটে এগিয়ে এসে গভীর স্বরে ফিস ফিস করে শ্রাবণ বলে উঠল, তুই যে আমাকে মেনে নিসনি তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কি করব বলতো? তুই আমাকে অস্বীকার করলেও আমি তোর সকল সীমানা ভেঙে দিব, কারণ তুই আমার, শুধুই আমার। মেঘের বুক ধক করে উঠল। এই মানুষটাকে সে কবে বুঝতে পারবে? তার রাগ, তার অধিকার, তার কঠোরতা সব মিলিয়ে এক বিভ্রান্তিকর আবেগের জাল যেন ওকে ঘিরে ফেলেছে। কিন্তু সে কি সত্যি এ জালে বন্দী হতে চায়, নাকি চিরতরে মুক্তি খুঁজবে এই জাল থেকে? ভাবছে মেঘ, সাথে হতভম্বের মতো তাকিয়ে আছে শ্রাবণের দিকে। এদিকে আগুনের মতো জ্বলছে শ্রাবণের চোখ জোড়া। মেঘের হাত এখনও শক্ত করে বাঁধা। সে ছটফট করছে, কিন্তু শ্রাবণের ক্রোধের স্রোতে তার প্রতিবাদ হারিয়ে যাচ্ছে অতল গহ্বরে। ঠান্ডা দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে এক ছটকায় পাশের টেবিল উল্টে দিল শ্রাবণ। আচমকা চমকে উঠল মেঘ। কাচের গ্লাস ছিটকে গিয়ে মেঝেতে পড়ে চূর্ণ বিচূর্ণ হলো। এক মুহূর্ত দেরি না করে সোজা হয়ে উঠে দাঁড়িয়ে পড়ল শ্রাবণ। ধাক্কা দিয়ে আলমারির দরজা খুলে দিল। ভেতরে সাজানো শাড়ির গুছানো স্তূপ এক মুহূর্তেই এলোমেলো করে দিল। টান দিয়ে এক একটা শাড়ি মেঝে দিয়ে ছুঁড়ে ফেলতে লাগলো, যেন কোনো এক অজানা রাগের শিকার হচ্ছে নিরীহ এই কাপড়গুলো। দাঁতে দাঁত চেপে ফিসফিস করতে লাগলো সে। এই ফিসফিসেও ঝরে পড়ছে ভয়ানক ক্রোধ। তুই সাজবি অন্য কারোর জন্য? কিচ্ছুতেই না, কখনো না। মেঘ আতঙ্কে তাকিয়ে রইল শ্রাবণের পানে। তার মনে হলো এই মুহূর্তের এই শ্রাবণকে সে চিনতে পারছে না। এই আগুনের লেলিহান শিখায় ঘেরা মানুষটা কি সে শ্রাবণ, যে তাকে অধিকার দেখিয়ে শাসন করত, আবার গভীর এক যত্নেও আগলে রাখত? এবার মেঘের সাজানো আয়নাটা এক ঝটকায় ভেঙে ফেলল শ্রাবণ। কাচের টুকরোগুলো শব্দ করে মেঝেতে ছড়িয়ে পড়তে লাগলো। আয়নায় কিছুটা আলো প্রতিফলিত হয়ে শ্রাবণের চেহারা ভেসে উঠতেই বিদ্রুপের হাসি হাসল সে। মেঘ অসহায়ভাবে চেয়ে দেখল সব কিছু। তার মনের ভেতর দাগ কাটতে লাগলো বিশৃঙ্খলার প্রতিচ্ছবি। আবারও ধীর পায়ে মেঘের দিকে এগিয়ে এলো শ্রাবণ। মেঘ ভয়ে নিজেকে যথাসম্ভব গুটিয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। এক হাঁটু মেঘের সামনে গিয়ে ধীরে বসলো শ্রাবণ। মুখটা খুব কাছে এনে কঠিন স্বরে বলল, এই ঘরের সবকিছু ধ্বংস করে দেবো আমি, ফুল। এসব কিছুই তোর না, তোর বলতে একমাত্র আমি, আর আমার একমাত্র তুই। কিছু মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে গেল মেঘ। এই শ্রাবণকে সে চেনে না, তবুও মনের গহীনের কোথাও গভীর এক টান অনুভব করল সে। এ কি ভয় নাকি অন্য কিছু? তারপরে হঠাৎ উঠে দাঁড়ালো শ্রাবণ। মাথার চুলে আঙুল চালিয়ে গলা ভারী করে বলে উঠল, আমি জানি তুই আমাকে মেনে নিসনি, কিন্তু আজ তুই আমার চোখে চোখ রেখে বল, আমি তোর কিছু নই। শ্রাবণের চোখের দিকে তাকিয়ে মুখ খুলতে গিয়েও থেমে গেল মেঘ। তার গলার কাছে শব্দগুলো আটকে গেল। সত্যিটা তো সে নিজেও জানে না, কি করে বলবে? ঘর জুড়ে খেলা করছে কেবল ধ্বংসস্তূপ আর ভাঙা কাচের চিহ্ন, সাথে এক অদ্ভুত অস্বস্তিকর নীরবতা। শ্রাবণ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের চোখের দিকে, যেন মেঘ কিছু বলার আগেই মেঘের চোখের গভীর অতল থেকে সকল উত্তর খুঁজে নিতে চাইছে। মেঘ তবুও নিঃশব্দ, চেয়ে রইল কেবল বাকরুদ্ধ হয়ে। মেঘের এরূপ নীরবতা শ্রাবণের শরীরে আরও জ্বালা ধরিয়ে দিতে লাগলো। ক্রোধের প্রবল প্রবাহে সে মেঘকে জোর করে আঁকড়ে ধরল। অগাধ রাগের মাঝে তার হাত যেন আর কোনো সমঝোতার ছায়া দেখছিল না। মেঘের ওপর তার অধিকার প্রতিষ্ঠার এক নিষ্ঠুর আহ্বান বাজছিল শুধুমাত্র তার কানের পাশে। মেঘের চোখে ভয়ের ছাপ, নরম আতমর কাঁপুনি আর এক অনিশ্চিত প্রতিউত্তরের আশা। কিন্তু ঠিক সেই ভয়ানক মুহূর্তে কোনো অনির্বচনীয় স্পর্শে শ্রাবণের আত্মায় হঠাৎ এক স্নিগ্ধতা প্রবেশ করল। কিছুক্ষণের জন্য তার দম ঠেকল। কষ্টের গর্জনে সাময়িক স্থবিরতা নিল, আর গভীর আবেগের মমতায় হঠাৎ করে মেঘের বাঁধনগুলো শিথিল করে ফেলল সে।
আবারও নিজের ঠোরজোড়া নামিয়ে নিল মেঘের গলার কাছে। প্রবল ঝড় প্রবাহের মাঝে এক নরম স্নেহের স্পর্শ ফুটে উঠল মেঘের অস্তিত্বে। অশ্রুজল চোখে এক গভীর সুরে অধিকার আর ভালোবাসার অপরূপ মিশ্রণে ফিসফিস করে শ্রাবণ বলে উঠল, তুই আমার ফুল, তুই আমার। মেঘের চোখে খেলে গেল অজানা এক দ্বন্দ্বের ছায়া। একদিকে ভয় আর বিরোধিতা, অন্যদিকে এক নিঃশব্দ অনুরাগ আর ব্যথা। সেই ক্ষণে ঘরের বুকে